আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমরা আমাদের আজকের ফিজিক্সের লাস্ট লেকচার যেটা সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ একটু পড়াশোনা করব। আমাদের লাস্ট লেকচারে আসছে হচ্ছে যে যেমন ব্লাড প্রেশার মেজারমেন্ট, তারপর অক্সিজেন মেজারমেন্টস, কার্বন ডাইঅক্সাইড মেজারমেন্টস, গ্যাস সাপ্লাইস, ব্রিদিং অ্যান্ড স্ক্যাভেঞ্জিং সিস্টেম, আইসোটোপ অ্যান্ড রেডিয়েশন অ্যান্ড অ্যাপেন্ডিক্স। দেখেন এটা খুব একটা পিকুলিয়ার জিনিস যে এখানে অ্যাপেন্ডিক্সটাকে অ্যাড করা হয়েছে। তবে এই অ্যাপেন্ডিক্সে অনেক ইম্পর্টেন্ট দুইটা বক্স বা চার্টের মতো আছে, যেখানে হচ্ছে যে আপনি পরীক্ষায় অ্যাটলিস্ট দুইটা না হলেও একটা কোশ্চেন পাবেন কনফার্ম। তো আমরা তাহলে শুরু করি। আমাদের আজকের ফার্স্ট লেকচার হচ্ছে ব্লাড প্রেশার মেজারমেন্ট দিয়ে। আমাদের আজকের পড়াও কিন্তু যে খুব একটা বেশি তা কিন্তু না, তবে একটা জিনিস কি, আমি আপনাদেরকে ফিজিক্স যেটুকু পড়তে বলেছি, এখানে আসলে ফিজিক্স আসলে ফিজিক্স বলেন বা ফার্মাকোলজি বলেন, এই দুইটা সাবজেক্টের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আপনার কিন্তু এখানে বোঝার জিনিসটা কম। আপনার ম্যাক্সিমাম জিনিস হচ্ছে যে এখানে মুখস্থ করা বা হচ্ছে বারবার পড়া। যেমন নিউমেরিক ভ্যালু, আপনি তো এটা বোঝার কিছু নেই, খুব কম জিনিসই আছে বোঝার, যেগুলো হচ্ছে যে ধরেন এখন এই শর্ট টাইমে আপনাদের যে প্রিপারেশন জুলাইয়ের জন্য, এর জন্য হচ্ছে যে আপনি এই না বুঝলেও আমার মনে হয় খুব বেশি একটা সমস্যা হবে না। এরপরও যদি কোনো কিছু আপনাদের বোঝার দরকার পড়ে, আমি ইনশাল্লাহ আমার দিক থেকে ইনশাল্লাহ ম্যাক্সিমাম চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার। তো আমরা তাহলে আজকে শুরু করে দেই আমাদের লেকচার 7 এর ফার্স্ট চ্যাপ্টার, যেটা ব্লাড প্রেশার মেজারমেন্ট। তো ব্লাড প্রেশার মেজারমেন্ট এই জিনিসটা কিন্তু ধরেন আপনি এটা তো আপনারা সবাই ব্লাড প্রেশার মেজার করতে পারেন, যে কিছু ডিরেক্ট মেথড আছে, ইনডিরেক্ট মেথড আছে, বা হচ্ছে ইনভেসিভ নন ইনভেসিভ যদি বলেন সেটাও বলতে পারেন। তো দেখেন ফার্স্ট পেজে দেখেন প্রেশার অ্যাট দ্য হার্ট, এখানে ল্যাপ্লাসি ল আমরা কিন্তু এটা পড়ে এসেছিলাম। আপনাদের মনে আছে কিনা যে সারফেস টেনশন পড়তে গিয়ে ওইখানে আমরা ল্যাপ্লাসি ল পড়েছি, প্রেশার ইজ ইকুয়াল টু টি বাই আর। তো ওই কথাগুলো এখানে বলা আছে, এখানে এত কিছু জোর দেওয়ার কিছু নেই। তবে একটা জিনিস কি আমি একটু বলে নিচ্ছি, এই জন্য ধরেন অনেক কিছু আছে যে ধরেন যেগুলো হচ্ছে আমি বলতেছি লাগবে না, তবে ওই চ্যাপ্টারে আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তবে এই জিনিসটা আমি বলে নিচ্ছি এই জন্য, কারণ হচ্ছে যে কোশ্চেনগুলো আসলে দেখা যায় যে কোথা থেকে আসে এই জিনিসটা গেস করতে পারা বা বুঝতে পারাটাও কিন্তু অনেক বড় একটা, মানে পড়াশোনা এগিয়ে থাকার জন্য এটা অনেক বড় সহায়ক। তো এখন ধরেন আপনি এই চ্যাপ্টারে আসলে পড়ার মতো একটাই কোশ্চেন আসে, যে ধরেন ইন্ট্রা আর্টারিয়াল ব্লাড প্রেশার আমরা কখন হচ্ছে যে আমরা দেখি আর কি, বা ইন্ডিকেশন অফ ইন্ট্রা আর্টারিয়াল ব্লাড প্রেশার মেজারমেন্ট। তো এখন আপনি যদি পুরো চ্যাপ্টারটা পড়েন কোনো সমস্যা নেই, হয়তো বা অনেক কিছু আপনি জানতে পারবেন, বাট আপনার কিন্তু পরীক্ষায় পাশের জন্য কিন্তু পুরো চ্যাপ্টারটা আসবে না, আপনার আসবে জাস্ট কিছু কয়েকটা টপিকস বা কয়েকটা লাইন। আপনাকে অবশ্য ওইগুলো সব মুখস্থ করে ফেলতে হবে। তো আমি হচ্ছে যে আসলে আপনাদেরকে এত কম কম করে দাগিয়ে দিচ্ছি, এটা একটা কারণ যে ধরেন আমাদের প্রিপারেশনটা কিন্তু খুব শর্ট টাইমের জন্য। এই শর্ট টাইমের মধ্যে হচ্ছে আমাদের পেপার 3 নিয়ে যাতে একটা ভালো প্রিপারেশানে আমরা দাঁড়া করাতে পারি, এই জন্য হচ্ছে যে আমি অনেক কিছুই হচ্ছে যে স্কিপ করে যাই। তবে এটা ঠিক না না বোঝাতে পারলেও দেখা গেল যে আমি হচ্ছে আপনাদের কিন্তু বলে দিই যে এই জিনিসটা পড়বেন। তো আমি হচ্ছে আপনাদেরকে যেগুলো বলি যে এই চ্যাপ্টারের এই টপিকগুলো পড়বেন, একটু দেখবেন, রিডিং দিবেন, যাতে আপনি পরীক্ষার হলে আপনি স্ট্রিমটা দেখলে মনে পড়ে যে হ্যাঁ এটা তো আমি এই চ্যাপ্টার থেকে পড়েছিলাম। তো এরকম আর কি। তো আপনারা পরে এটা ব্লেম দিয়ে না যে আপনাদেরকে আসলে ওইভাবে অনেক কম প্রিপারেশন নেওয়া হয়েছে। আমি জাস্ট যেগুলো বলে দিচ্ছি এগুলো যদি আপনি আমাকে ধরেন অ্যারাউন্ড 90%ও যদি ফলো করেন, ইনশাল্লাহ আপনি পাস করবেন, অ্যাটলিস্ট পেপার 3 পাস করবেন, এটা ধরে নেন। আর ফিজিক্স তো আমি আগেই প্রথম দিনই বলে দিয়েছি, বা এখনও বলি, যে আপনার একদম বই থেকে লাইন ডিরেক্ট তুলে দিবে, এখানে কোনো ধরেন ঘুরানো পেঁচানোর কিছু নাই, বা ফার্মাকোলজিও কিন্তু ঘুরানো পেঁচানোর কিছু নাই। সাপোজ আপনার কোশ্চেন আসে যে ধরেন সেবোফ্লুরনের ম্যাক কত, এই কোশ্চেনটাই আসবে। তো এখানে তো আপনার এই কোশ্চেনটাকে আপনি কি ঘুরাবেন, ঘুরানোতে কিছু নাই। বাট আপনি যদি রেসপিরেটরি ফিজিওলজিতে যান, ওইখানে আপনি চাইলে আপনাকে যে স্যার কোশ্চেন করবে বা ম্যাডাম, আপনাকে বিভিন্ন ওয়েতে বিভিন্ন রাস্তায় ঘুরে কোশ্চেনটা করতে পারে। সো আমার মনে হয় ফার্মাকোলজি আপনারা একটু
বেশি বেশি পড়বেন, তাহলে এই জিনিসটা খুব সহজে ওভারকাম করে ফেলতে পারবেন। যে ধরেন যে জিনিসগুলা কারণ এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যে মুখস্থ করার বিষয়, ফার্মাকোলজি বলেন আর ফিজিক্স বলেন, ফিজিক্সে কিছু বোঝার আছে, এত বেশিও কিন্তু বোঝা নেই ম্যাক্সিমাম। আপনি দেখেন এখানে অনেক নিউমেরিক ভ্যালু আছে, যেমন আমি কালকে আপনাদেরকে যে কয়েকটা লাস্ট যে লেকচারে যেগুলা বোঝানোর আমি কিন্তু বলেছি, এর চেয়ে বেশিও কিন্তু আপনার লাগবে না। সো আবার মনে হয় যে আমরা তাহলে আজকে আমাদের লেকচার শুরু করে দেই। এখানে এই কথাটা তো বললাম, তারপর হচ্ছে যে নিচে দেখেন মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার। এখানে এই যে দেখেন এটা হচ্ছে যে পার্সোনাল ইন্টারেস্ট অবশ্যই পড়ে নেবেন যে কাফের দ্য দ্য ওয়াইডস অফ দ্য কাফ শুড বি 20% গ্রেটার দ্য ডায়ামিটার অফ দ্য আর্ম, এই কথাটা বলা আছে। ম্যানোমিটার, ডিটেক্টর, এগুলো একটু পড়ে নেবেন। অসিলোমেট্রি, তারপর অটোমেটেড অসিলোমেট্রিক টেকনিক, সরি এই বইটা একটু সমস্যা আছে মনে হয়। আচ্ছা, এই যে আমাদের এখানে জানতে হবে যে ইনভেসিভ টেকনিকটা নিয়ে, মানে হচ্ছে যে ইন্ট্রাআর্টেরিয়াল ইনজেকশন, যেটা হচ্ছে আমাদের অ্যানেস্থেসিওলজিস্টের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিকস। তো দেখেন, ইফ অ্যান আর্টারি ইজ ক্যানুলেটেড, এ ডিরেক্ট মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার ক্যান বি অবটেইনড উইথ দ্য হেল্প অফ অ্যান ইনফিউশন সিস্টেম, ট্রান্সডিউসার অ্যান্ড রেকর্ডার। এখানে একটা ইনফিউশন সিস্টেম থাকবে, একটা ট্রান্সডিউসার থাকবে, অ্যান্ড একটা রেকর্ডার থাকবে, জাস্ট এই কথাটাই বলছে। তো আপনি এখানে একটু ডিটেলস ভিতরে জাস্ট রিডিং, এটা কিন্তু এত ইম্পর্টেন্ট কিছু না, এখান থেকে কোশ্চেন আসে না, বাট একটা কোশ্চেন এসেছিল যে আপনার ইন্ডিকেশন অফ ইন্ট্রাআর্টেরিয়াল ব্লাড প্রেশার মেজারমেন্ট। তো সেক্ষেত্রে আপনি একটু পয়েন্টগুলো একটু তুলে রাখেন, আমি বলে দিচ্ছি, আপনি লিখে রাখেন আর কি। যেমন হচ্ছে যে পেশেন্ট যদি সিভিয়ার ওবেস থাকে, সেক্ষেত্রে ধরেন আমরা ইন্ট্রাআর্টেরিয়াল ক্যানুলেশন করি। তারপর হচ্ছে যে ধরেন আপনি দেখা যায় যে হচ্ছে আমাদের সিএবিজি বা কার্ডিয়াক অ্যানেস্থেসিয়াগুলোতে দেখবেন যে স্যাররা হচ্ছে সবসময় আর্টেরিয়াল লাইন করে নেয়। তারপরে হচ্ছে আইসিইউতে ইউজুয়ালি বিট টু বিট ব্লাড প্রেশার মেজার করার জন্য ওনারা হচ্ছে আর্টেরিয়াল লাইন করে নেয়। তারপরে হচ্ছে যে ধরেন আপনার পেশেন্ট যদি হচ্ছে আনকন্ট্রোল হাইপারটেনসিভ থাকে, তারপরে হচ্ছে অ্যাক্লামশিয়া, প্রি অ্যাক্লামশিয়ার ক্ষেত্রে, তো এগুলাই হচ্ছে যে ইন্ডিকেশন। আচ্ছা, একটা কথা এখানে দেওয়া আছে দেখেন, আইডিয়ালি ফর আর্টেরিয়াল ক্যানেশন এ পেরিফেরাল আর্টারি শুড বি চুজেন that the whole limb is not threatened if a clot or hematoma forms. Although some physicians use the brachial artery, the radial artery is usually the first choice. তো আপনাকে এই কোশ্চেনটা এসেছিল যে ধরেন চয়েস অফ আর্টারি কোনটা, তো রেডিয়াল আর্টারি হচ্ছে যে চয়েস। মোটামুটি এই ছিল আমাদের এই চ্যাপ্টার থেকে পড়াশোনা। এরপরও আমি বারবার বলে নিচ্ছি, এরপরও যদি আপনি পার্সোনাল ইন্টারেস্টে কিছু পড়তে চান, অবশ্যই আপনি চ্যাপ্টারটাকে পড়তে পারেন, বাট আপনাকে পরীক্ষায় পাশের জন্য এর বেশি এখানে শ্রম দেওয়ার কোনো দরকার আমি মনে করি না। আপনি ধরেন এই চ্যাপ্টারটা পড়তে হয়তো আপনি নলেজ গেইন করবেন, কিন্তু আপনি আরেকটা চ্যাপ্টারে দেখা গেলো যে সহজ একটা কোশ্চেন যেটা আসলো, যেটা আপনি রিপিট না করাতে পরীক্ষা হলে আপনি কনফিউজড হয়ে ভুল করে দিলেন। আমি চাচ্ছি সেটা না হোক, আপনারা যে জিনিসটা বারবার পড়লে আপনার পরীক্ষা আপনার পাস কনফার্ম হবে, আমি চাচ্ছি যে এরকম কিছু একটা। সো এই জন্য আমি বারবার বলতেছি যে আপনাদেরকে একটা জিনিসের উপর জোর দিচ্ছি যে আপনারা পরীক্ষা মানে রিপিটেশনটা আমি চাচ্ছি আর কি আপনাদের কাছে। অক্সিজেন মেজারমেন্ট, তো আপনারা একটা জিনিস মোটামুটি সবাই কম বেশ আপনারা ওটিতে ঢুকলে একটা জিনিস দেখবেন যে এখানে একটা ব্লাড প্রেশার মনিটর থাকে, মানে এটা হচ্ছে যে কার্ডিয়াক মনিটর, তারপর এখানে বিপি কাফ লাগানো থাকে, আর হাতে একটা জিনিস সবসময় দেখবেন প্রোব টাইপ। তো এই জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু সবাই মোটামুটি আমাদের মধ্যে ম্যাক্সিমাম যারা একদম নবীন, মানে যাদের কোনো আইডিয়াও নেই, তারাও কিন্তু এই জিনিসটাকে চিনে, পালস অক্সিমেট্রি। এর নাম পালস অক্সিমেট্রি কেন? কারণ পালস দিয়ে হচ্ছে যে আপনি তার হার্ট রেটগুলো বলতেছেন, আর অক্সিমেট্রি হচ্ছে যে তার অক্সিজেন স্যাচুরেশনটাকে আপনি এখানে ডিটেক্ট করতেছেন। তো পালস অক্সিমেট্রি দিয়ে আপনার এখানে যেমন চ্যাপ্টারের নাম হচ্ছে অক্সিজেন মেজারমেন্ট, আমাদের হচ্ছে যে আমাদের আজকের পড়াশোনার হচ্ছে যে অক্সিজেন মেজারমেন্টস। তো এই যত হচ্ছে যে এটা, তো এই জিনিসটা হচ্ছে এটা একটা প্রোব, এইখানে হচ্ছে যে একটা সেন্সর লাগানো আছে, যেটাতে হচ্ছে যে দুইটা ডায়োড আছে, দুইটা ডায়োড যেগুলো থেকে লাইট বের হয়, একটা হচ্ছে রেড লাইট আর একটা হচ্ছে ইনফ্রারেড লাইট। তো এই দুইটা লাইট হচ্ছে যে ধরেন আপনারা
পালস অক্সিমিটারটা দেখলে দেখবেন আপনি যখন এটা ওপেন করবেন এভাবে, এটা তো আঙ্গুলের মতো একটা সাইড চাপ দিলে দেখবেন যে উপরে একটা লাল লাইট জ্বলতেছে। এখানে আমরা শুধু রেড লাইটটাই দেখতে পাই, বাট এখানে কিন্তু ইনফ্রারেড লাইটও একটা আছে। তো এই রেড লাইটটা আপনার হাতের উপরে আপনি বা হচ্ছে এয়ার লোবিউল বা হচ্ছে টো যেখানেই আপনি দেন, এটা উপর থেকে আপনার নেল বেডের উপর থেকে দিয়ে যাবে, নিচ দিয়ে হচ্ছে যে সে হচ্ছে যে এটাকে ডিটেক্ট করবে। সো এই জন্য আপনার নিচে একটা পোর্শন আছে, সেটা হচ্ছে ফটো ডিটেক্টর। আর এখানে একটা মাইক্রো প্রসেসর আছে, যে এই আপনি রেড লাইট অ্যান্ড ইনফ্রারেড লাইট আপনার এই আপনার হাতের যে সাবস্টেন্সগুলো দিয়ে গেল সেগুলোকে ক্যালকুলেশন করে একটা রিডিং দেয়, যেটা আমরা হচ্ছে যে মনিটরে দেখতে পাই। ধরেন 97 বা 98 বা 100% আমরা বলি যে স্যাচুরেশন এত আছে, জাস্ট এটাই। তো এইটাই হচ্ছে পালস অক্সিমিটার হচ্ছে যে মেইন, যদি বলা হয় যে আপনার প্রিন্সিপাল বা মেকানিজম। তো পালস অক্সিমেট্রি আমি আরেকটু আছে সেটা বলতেছি। তো পালস অক্সিমেট্রি আসলে দুইটা ল ফলো করে, এই কথাগুলাই ধরেন আপনি এই যে দেখেন অ্যানাদার ইনডিরেক্ট ইন্ডিকেশন অফ হাইপোক্সিয়া ইন দ্য পেশেন্ট ইজ সায়ানোসিস। আপনি জানেন হাইপোক্সিয়া হলে পেশেন্ট সায়ানোসড হবে বা এইসব কথাবার্তা এখানে লেখা আছে। সায়ানোসিস ইন্ডিকেট দ্য প্রেজেন্স, সায়ানোসিস হলে আপনার এখানে হচ্ছে ডিঅক্সি হিমোগ্লোবিনের পরিমাণ থাকে, এই কথাগুলো এখানে আছে। এখানে দেখেন দিয়েও দিছে 50 গ্রাম পার লিটার, এটা বলা আছে। তার মানে হচ্ছে 5% আর কি, প্রতি 100-তে 100 গ্রামে 5% থাকা আর কি। আচ্ছা, স্পেকট্রোফটোমেট্রিক, এটাই হচ্ছে যে আপনার আমাদের পালস অক্সিমেট্রি হচ্ছে যে দুইটা রুলস ফলো করে, একটা ল ফলো করে, একটা হচ্ছে বিয়ার্স ল আর একটা ল্যাম্বার্টস ল। তো এইগুলো হচ্ছে যে ওইভাবে আসে না, বাট আপনার স্ট্রিমের মধ্যে দিয়ে দিতে পারে। বিয়ার্স ল থেকে আচ্ছা একটা জিনিস বলিনি, এই চ্যাপ্টার থেকে আপনার কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে, এটা ধরেই নেন যে কনফার্ম আসবেই। তো আচ্ছা, তাহলে চলে যাই আমরা বিয়ার্স ল। বিয়ার্স ল কি বলছে, যে ধরেন আপনার এই নেল বেড দিয়ে যে লাইট অ্যাবজর্পশন করবে, আর ভিতরে আপনার হাতের মধ্যে ধরেন আমাদের এখানে তো এই ব্লাড বা যেখানেই আমরা স্যাচুরেশন মাপি এখানে হচ্ছে অক্সিজেনেটেড অ্যান্ড ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে। সো এটা হচ্ছে যে রিলেশন বিটুইন লাইট অ্যাবজর্পশন অ্যান্ড দ্য কনসেন্ট্রেশন অফ সলিউট ইন দ্য সলিউশন, এই জিনিসটাকেই বোঝাইছে বিয়ার্স ল। আর আরেকটা ল আছে ল্যাম্বার্টস ল। ল্যাম্বার্টস ল হচ্ছে লাইট অ্যাবজর্পশন, ইট ইজ দ্য রিলেশন বিটুইন লাইট অ্যাবজর্পশন অ্যান্ড থিকনেস অফ দ্য এই থিকনেস অফ দ্য অ্যাবজর্বিং লেয়ার, এই লেয়ারটা কতটুকু ঠিক সেটার উপরে ডিপেন্ড করে। এটা যেই ল সেটাই হচ্ছে ল্যাম্বার্টস ল। এটাই হচ্ছে যে আমাদের মানে স্পেকট্রোফটোমেট্রিক যে মেজারমেন্ট অফ অক্সিজেন স্যাচুরেশন যেটা। আচ্ছা, পালস অক্সিমেট্রিগুলো দেখেন এর এই পাশে, এখানে আমরা হচ্ছে যে পালস অক্সিমেট্রি ইউজুয়ালি কোথায় ইউজ করি, ধরেন আপনি নেল বেড, এয়ার লোবিউল, ফিঙ্গার, তারপর হচ্ছে পায়েও আপনি চাইলে ইউজ করতে পারেন। তো আপনি আরেকটা জিনিস হচ্ছে যে এখন হচ্ছে যে নিচে এখানে ডেসক্রিপশন যেটা, এখানে আসলে এত এইভাবে পড়ার কিছু নাই, তারপরও আমি হচ্ছে যে একটু বলে দিচ্ছি। আপনি একটা জিনিস দেখেন, আমাদের নিচে একটা ছবি দেওয়া আছে, নিচে একটা ছবি, এইটা হচ্ছে যে নিচের ছবিটা। আচ্ছা, নিচের ছবিটা এটা আসলে সাদা কালো বই হওয়াতে আপনাদের জন্য একটু সমস্যা হয়ে যায়, তারপর আমি আপনাকে বলি। একটু আগে আমি একটা ধারণা দিয়েছি যে এখানে দুইটা লাইট আছে, একটা হচ্ছে রেড লাইট আর একটা হচ্ছে ইনফ্রারেড লাইট। রেড লাইটের যেটা হচ্ছে ওয়েভ লেন্থ হচ্ছে 660 ন্যানোমিটার, অ্যান্ড হচ্ছে ইনফ্রারেড লাইটের হচ্ছে ওয়েভ লেন্থ হচ্ছে 940 ন্যানোমিটার। তো আপনার যখন এই ডায়োড থেকে লাইটগুলো এমিশন হয়, আপনি এখানে দেখেন একটা কথা লেখা আছে আইসোবেস্টিক পয়েন্ট, দুই জায়গায় দুইটা লেখা আছে। আইসোবেস্টিক পয়েন্ট কিন্তু পরীক্ষায় সিঙ্গেল বেস্ট আসবেই। আপনি এখানে চারটা আমি নিউমেরিক ভ্যালু বলে দিচ্ছি, যে রেড লাইটের ওয়েভ লেন্থ 660 ন্যানোমিটার, ইনফ্রারেডের ওয়েভ লেন্থ 940 ন্যানোমিটার। দুইটা আইসোবেস্টিক পয়েন্ট আছে, একটা হচ্ছে 590, যেটা এখানে আপনি একটু দেখে নেন যে 600-এর একটু আগে, আরেকটা হচ্ছে 810। এখন আইসোবেস্টিক লাইনটা কি?
আপনি দেখেন আমরা এখানে যদি দুইটা ওয়েভ লেন্থ চিন্তা করি, নিচেরটা হচ্ছে রেড আর উপরেরটা হচ্ছে ইনফ্রারেড। যেই পয়েন্টে লাইটগুলা ইমিশন হয়ে গিয়ে একটা পয়েন্টে মিলছে, এটাই হচ্ছে যে আমাদের আইসোবেস্টিক পয়েন্ট। এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন করে আমরা মনিটরে স্যাচুরেশন দেখি 95, 96 বা 100%। যেটা নর্মালি একটা জিনিস কি, আপনার অক্সিজেনেটেড হিমোগ্লোবিন যেটা আপনার অক্সিজেনেটেড হয়ে আসে যখন আপনার এই পেরিফেরিতে আসবে, সেটা কি করবে, রেড লাইটটাকে পাস করবে, বাট সে অ্যাবজর্ব করবে হচ্ছে ইনফ্রারেড লাইট। একটু খেয়াল করেন কথাটা, কিন্তু সে পাস করে রেড লাইট দিয়ে, বাট সে অ্যাবজর্ব করবে হচ্ছে ইনফ্রারেড লাইট। উল্টা দিকটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন যেটা, সেটা দিয়ে হচ্ছে যে আপনার যাবে হচ্ছে ইনফ্রারেড লাইট দিয়ে, বাট সে অ্যাবজর্ব করবে হচ্ছে যে রেড লাইটকে। সো আপনি একটা জিনিস দেখেন, যেই যেই যেখানে হচ্ছে ইনফ্রারেড লাইটের অ্যাবজর্পশন বেশি হবে সেখানে স্যাচুরেশন বেশি হবে। তো এই আইসোবেস্টিক পয়েন্টের থেকেই আপনি যখন আরও নিচের দিকে আসবে, ধরেন 810 থেকে আরও কম হতে থাকবে, আপনি বুঝবেন যে এখানে হচ্ছে যে স্যাচুরেশনটা কমে গেছে। তো এই লাইট ইমিটিং দুইটা লাইট বের হয়ে গিয়ে এই পয়েন্টে মিলে যাওয়ার পর মাইক্রোপ্রসেসর একটা ক্যালকুলেশন করেই কিন্তু আমাদের মনিটরে হচ্ছে যে স্যাচুরেশন দেখা। এই জিনিসটাই হচ্ছে যে পালস অক্সিমেট্রির প্রিন্সিপাল। সো এটা নিয়ে এত বেশি আর কিছু জানার দরকার নেই। আপনি 4টা নিউমেরিক ভ্যালু মনে রাখবেন, রেড লাইটের ওয়েভ লেন্থ, ইনফ্রারেডের ওয়েভ লেন্থ, দুইটা আইসোবেস্টিক পয়েন্ট, ঠিক আছে, এতটুকুই। আচ্ছা, এখানে আরেকটা আপনি জানতে হবে যে এখানে দেখেন এই কথাগুলো পালস অক্সিমেট্রি প্রিন্সিপাল। এখানে আমি যে কথাগুলো বলছি এই ছবিতে এখানেই এগুলোই বলা আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। তবে আমি যত একদম সহজভাবে বলছি, আসলে আমাদের ফিজিক্স বইয়ে হচ্ছে এটা হচ্ছে একটা সমস্যা, ল্যাঙ্গুয়েজগুলা বা এত হিবিজিবি বা ছোট ছোট লেখা থাকার কারণে মনে হয় যে এখানে খুব একটা ঝামেলা আছে। তো সহজ কথাটাকেই ওনারা এমনভাবে একটু পেঁচায়া বলে তখন একটু বুঝতে সমস্যা হয়। আচ্ছা, তো আমাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসে যে আপনি ধরেন পালস অক্সিমেট্রি কখন আপনাকে আর্টিফ্যাক্ট দিবে, বা আপনি দেখতেছেন স্যাচুরেশন হচ্ছে যে আপনার স্যাচুরেশন হচ্ছে যে ধরেন 80% বা 70%, কখন হয় এই কারণে। তাহলে তার এখন হচ্ছে যে এটা কয়েকটা কারণে, এটা খাতায় বা বইয়ে যে কোনো জায়গায় লিখে রাখবেন। একটা হচ্ছে যদি এক্সেসিভ এয়ার লাইট ঢোকে, ধরেন আপনি যে অ্যাবজর্ব করার সময় যদি এক্সেস লাইট, অ্যাম্বিয়েন্ট লাইট ঢোকে, আপনি এখানে দিয়ে রাখলেন, আপনি রুমের দিনের আলোতে হচ্ছে যে ঢুকলো, আপনার হাতের মধ্যেও এদিক দিয়ে সূর্যের আলো পড়তেছে, আপনি এই জন্য হচ্ছে যে অ্যাবজর্পশনটা ফল্টি হচ্ছে, এটা একটা কারণ হতে পারে। তারপর আপনার হাত নড়তেছে, এটা একটা কারণ হতে পারে। হাতের মধ্যে যদি কোনো ডাই ইউজ করেন, আর সরি হাতে আপনি বডিতে কোনো যদি ডাই ইউজ করেন, ইউজুয়ালি মেথিলিন ব্লু বা যে কোনো কিছু ইউজ করতে পারে। আপনি হচ্ছে যদি ধরেন আপনার পালসেশনটা এখানে হচ্ছে যে আর্টেরিয়াল পালসেশন না হয়ে এখানে ভেনাস পালসেশন যদি হয়, যে রিজনে দিচ্ছেন ওইখানে। তারপর পারফিউশন যদি কম হয়, হাইপো পারফিউশন যদি হয়, ভ্যাসেল যদি সিভিয়ারলি কনস্ট্রিক্টেড থাকে, তারপরে হচ্ছে যে যদি আপনি এখান থেকে লাইট এমিশনের সময় যদি আপনার কোনো কারণে লিকেজ হয়ে যায় লাইটগুলো, তাহলে তো আপনার অ্যাবজর্পশনটা ভালো হলো না। তারপর হচ্ছে কার্বক্সি হিমোগ্লোবিন হলে, মেথ হিমোগ্লোবিন হলে, তারপর হাতে নেল পলিশ থাকলে, এগুলো থাকলে হচ্ছে আপনার ফল্টি রিডিং আসবে। সো এইটা কোশ্চেন আসে যে পালস অক্সিমিটার কখন আপনাকে আর্টিফ্যাক্ট দিবে। তারপর মোটামুটি আমাদের দেখেন এই ছিল এখান থেকে পড়া। তারপর হচ্ছে ইন্টাররিলেশন অফ অক্সিজেন, এই কথাগুলোই ঘুরে ফিরে দেখবেন আমি যে কথাগুলো বলছি এখানে এগুলাই আছে। তারপরে হচ্ছে মেজারমেন্ট অফ অক্সিজেন টেনশন, সেটা আমি একটু পর আপনার থেকে আমাদের ফান্ডামেন্টালস থেকে বলে দিব যে কি কি পড়া লাগবে। আজকের আমাদের এই লেকচার 3তেও আচ্ছা আমাদের ফান্ডামেন্টালসে অনেক হেল্প নেওয়া লাগবে, কারণ ফান্ডামেন্টালসে ফিজিক্স অনেকগুলো চ্যাপ্টার খুব ভালো লেখা আছে। আচ্ছা, একটা জিনিস আসলে তো কেন পালস অক্সিমেট্রিতে আপনার কোনো আর্টিফ্যাক্ট হতে পারে, আবার ধরেন পালস অক্সিমেট্রিতে কোনো চেঞ্জ হবে না কোন কোন ক্ষেত্রে, যদি ধরেন ফিটাল হিমোগ্লোবিন হয়, তারপর সালফ হিমোগ্লোবিন যেটা যদি সেটা হয়,
তারপর যদি আপনার বিলিরুবিন অনেক বেশি থাকে আপনার কোনো চেঞ্জ হবে না। তারপরে যদি ডার্ক স্কিন ধরেন নিগ্রো পেশেন্ট, আপনি মনে করতে পারেন যে বোঝা যাচ্ছে না, এরকম কোনো সমস্যা হবে না। এইগুলো হচ্ছে আপনি আমাদের লাগবে। এগুলো আমি একটু পরে বলতেছি, ফান্ডামেন্টালস থেকে একবারে বলে দিব। মোটামুটি আমাদের অক্সিজেন মেজারমেন্ট চ্যাপ্টার কিন্তু পড়া হয়ে গেল। সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি, ফান্ডামেন্টালসটাকে এখনই বলে দিই। আমি একটু পরে একবারে বলে দিব মানে। আচ্ছা, আমরা তাহলে পরের চ্যাপ্টারে চলে যাই। আমাদের ক্যাপনোগ্রাফি লাগে আর কি। ক্যাপনোগ্রাফি থেকে আসলে ওইভাবে কোশ্চেন আসে না, বাট এটা একটু একটু বুঝে নেন আর কি জিনিসটা। আমাদের স্ট্যান্ডার্ড মনিটরিং যদি বলেন আপনার, এখন কিন্তু ক্যাপনোগ্রাফিকে অ্যাড করা হয়েছে। যেমন আপনি ধরেন স্ট্যান্ডার্ড মনিটরিং, এগুলো ছাড়া আপনি ওটি করতেই পারবেন না। তার মধ্যে হচ্ছে যে ধরেন ব্লাড প্রেশার মেজারমেন্ট, ইসিজি, তারপর হচ্ছে আপনার টেম্পারেচার দেখতে হবে, তারপর হচ্ছে যে এই ইটিসিও2 কিন্তু আপনাকে মাস্ট দেখতেই হবে। তো এরকম টোটাল 4টা বা 5টা এরকম আছে যেগুলো আপনার লাগবেই। তো আমাদের ক্যাপনোগ্রাফিও কিন্তু স্ট্যান্ডার্ড মনিটরিংয়ের মধ্যে একটা পার্ট। ক্যাপনোগ্রাফি মানে কি, যেই মেশিনটা দিয়ে আমি হচ্ছে যে আমাদের কার্বন ডাইঅক্সাইডের ভলিউমটা দেখতে পারবো, জাস্ট সেটাই হচ্ছে ক্যাপনোগ্রাফি। জাস্ট আমি কার্বন ডাইঅক্সাইড মেজার করব যেটা দিয়ে, সেটাই। তবে একটা জিনিস কি দেখেন, এখানে কার্বন ডাইঅক্সাইডে একটা সমস্যা আছে। এখানে কিন্তু 2টা মলিকুল, কার্বন এবং অক্সিজেন। এই কথাটাই দেখেন ইনফ্রারেড অ্যানালাইজারের এখানে লেখা আছে, দেখেন। An instrument which give a continuous recording of carbon dioxide concentration is known as a capnograph. The infrared analyzer may be used for this purpose and for the measurement of the concentration of many other gases that have 2 or more different atoms in the molecules absorb infrared. মানে হচ্ছে যে যেখানে 2টা মলিকুল থাকে সেখানে হচ্ছে যে এটা হচ্ছে যে ইনফ্রারেডকে হচ্ছে অ্যাবজর্ব করে নেয়। নর্মালি হচ্ছে ধরেন কার্বন ডাইঅক্সাইড, এটার মেকানিজমটা যদি আমি চলে যাই যে কিভাবে কাজ করে। কার্বন ডাইঅক্সাইডটা কি করে, অ্যাবজর্ব করে ইনফ্রারেড রেডিয়েশন অ্যাট হচ্ছে 4.3 মাইক্রোমিটারে। তো তারপর হচ্ছে এই ইনফ্রারেড রেডিয়েশনের পরিমাণ এটা হচ্ছে প্রপোর্শন টু দ্য কার্বন ডাইঅক্সাইড মলিকুল। তারপর হচ্ছে যে এরপরেও ধরেন আপনার কিছু ইনফ্রারেড রেডিয়েশন থেকে যায়, যেটা হচ্ছে যে দেখবেন যে হিট প্রোডাকশন করে। আপনি একটা জিনিস দেখবেন যে আপনি ক্যাপনোগ্রাফ দেখলে আপনি ওখানে কিন্তু খেয়াল করবেন যে ওটার বাহিরে একটু গরম হয়ে থাকে। কারণ কি, আপনার কার্বন ডাইঅক্সাইড যেটা সেটা কিন্তু আপনার মেটাবলিজমের পরের ফেজ। তারপরে এখানে মেটাবলিক প্রসেসগুলো হয়ে আসার পর কারণেই হচ্ছে যে দেখবেন আপনি এক্সপিরেটরি যে ভালভটা সেটা টেম্পারেচারটা একটু বেশি থাকবে, মানে গরম থাকবে, বা আপনি কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বার সেগুলো দেখবেন যে একটু গরম পাওয়া যাচ্ছে। এটার কারণ হিট প্রোডাকশান হচ্ছে, এটা একটা কারণ। তো কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বার আপনি এখানে এই জিনিসগুলো এখানে বলা আছে, এটা হচ্ছে 2 রকমের আছে। একটা হচ্ছে মেইন স্ট্রিম আর একটা হচ্ছে সাইড স্ট্রিম। মেইন স্ট্রিম সেটা হচ্ছে যে ধরেন আপনি ডিরেক্ট এন্ডোট্রাকিয়াল টিউবের সাথে যদি লাগায় দেন, জাস্ট এটাই। আর সাইড স্ট্রিম হচ্ছে যে ধরেন যেটা হচ্ছে কোনো একটা ব্রিদিং সিস্টেমের সাথে যদি আপনি সাইড দিয়ে লাগায় দেন, সেটা। তো ক্যাপনোগ্রাফিতে ইউজুয়ালি আপনার একটা ছবি আছে, এই দেখেন, এই যে এটা। এখানে ক্যাপনোগ্রাফির 4টা ফেজ আছে। একটা হচ্ছে বেস লাইন, সেটা হচ্ছে ইন্সপিরেটরি বেস লাইন। তারপর যেটা উপরের দিকে উঠলো সেটা হচ্ছে এক্সপিরেটরি পিক। তারপরে উপরে গিয়ে যেটা এইভাবে থাকলো সেটা হচ্ছে এক্সপিরেটরি প্লাটু। প্লাটুর একদম শেষ কর্নারের যেটা, এইটাই হচ্ছে যে আমরা এইখানেই হচ্ছে আমরা অ্যান্টাইডাল কার্বন ডাইঅক্সাইড ভলিউমটা মেজার করি। আর নিচেরটা হচ্ছে ইন্সপিরেটরি ডাউন স্ট্রোক। এর বেশি কিছু এখানে আর লাগবে না।
তারপর আপনি এখান থেকে ইনফ্রারেড অ্যানালাইজার যেগুলো এখানে ভিতরে একটু পড়বেন যে আমি যে কথাগুলো বলেছি যে ধরেন কার্বন ডাইঅক্সাইড কত মাইক্রোমিটারে হচ্ছে যে তাকে অ্যাবজর্ব করে বা আরও কিছু ডিটেলস আছে, সেগুলো একটু দেখে নেবেন। এর বেশি এখান থেকে আসলে আমাদের লাগে না আর কি। সিলিন্ডার থেকে আমাদের ওই রকম লাগে না, আমি সেটা হচ্ছে যে একটু পর এটা আমি ফান্ডামেন্টালস থেকে আপনাদেরকে বলে দিব, তাহলে আপনাদের সুবিধা হবে পিন ইন্ডেক্স সিস্টেমটা। আচ্ছা, ব্রিদিং সিস্টেম। আচ্ছা, আমরা যদি ব্রিদিং সিস্টেমে চলে যাই, এই চ্যাপ্টারটা আপনারা এই ব্রিদিং সিস্টেমটা এখান থেকেও পড়বেন এবং সাথে হচ্ছে যে ফান্ডামেন্টালসকেও দেবেন এবং স্মিথেও এটা ভালো দেওয়া আছে। আপনি ব্রিদিং সিস্টেমকে যদি ফার্স্টলি ব্রড হেডিংয়ে ভাগ করেন তাহলে হচ্ছে যে রিপ ব্রিদিংয়ের উপর বেস করে 4টা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে যে ধরেন ওপেন, সেমি ওপেন, সেমি ক্লোজড, ক্লোজড। ওপেনে এবং হচ্ছে সেমি ওপেনের সোর্সটা কি, গ্যাসের সোর্সটা হচ্ছে যে ওপেন এয়ার, মানে অ্যাম্বিয়েন্ট এয়ার যেটা, সেটাই। তারপরে এখানে হচ্ছে যে কোনো ধরেন ওপেনে রিপ্রেদিংয়ের কোনো চান্স নাই, বাট সেমি ওপেনে রিপ্রেদিংয়ের কিছুটা চান্স আছে। ওপেনের এক্সাম্পল হচ্ছে ওপেন ড্রপ ইথার, আগের যেটা ছিল ওটা আপনারা একটু দেখে দিবেন ইথার কিভাবে আগে ব্যবহার করা হতো। তারপর হচ্ছে যে সেমি ওপেনের এক্সাম্পল হচ্ছে সিমেল বুশ মাস্ক যেটা, সেটা। তারপর হচ্ছে সেমি ক্লোজ যেটা আমরা ম্যাপলসন ক্লাসিফিকেশন আছে, আমি একটু পর আসতেছি। সেই ম্যাপলসন ক্লাসিফিকেশনের হচ্ছে বিভিন্ন টাইপসগুলো হচ্ছে সেমি ওপেন, আর হচ্ছে ক্লোজ যেটা সেমি ক্লোজ যেটা, আর ক্লোজ যেটা সেটা হচ্ছে যে আপনার ক্লোজ যেটা সেটা হচ্ছে যে ক্লোজ সার্কেল সিস্টেম, যেটা মডার্ন অ্যানেস্থেসিয়া মেশিনগুলোতে আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। আচ্ছা, আমি এই ক্ষেত্রে একটু ফান্ডামেন্টালসে চলে যাই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, এই যে দেখেন ব্রিদিং সিস্টেম, ব্রিদিং সিস্টেম আমি যেটা বললাম ওপেন, তারপর হচ্ছে ক্লোজড, এখানে ওনারা সেমি ক্লোজ সেমি ওপেন এটা নিয়ে বলে নাই, এটা লাগবে না আপনার। আপনি হচ্ছে যে আমাদের হচ্ছে যে লাগবে হচ্ছে এই ম্যাপলসন ক্লাসিফিকেশনটা। ম্যাপলসন এই ক্লাসিফিকেশনে দেখেন হচ্ছে এখানে হচ্ছে যে 6টা টাইপ আছে ম্যাপলসন এ, বি, সি, ডি, ই, এফ। তো ম্যাপলসন এর নর্মালি 2টা এন্ড থাকে, এটা তো আপনারা জানেন যে দেখবেন এই সার্কিটগুলো এক পাশে হচ্ছে মেশিনে লাগানো হয়, আরেক পাশে পেশেন্টের মুখে বা কোথাও আমরা ধরে রাখি যেটা। তো এর উপর ডিপেন্ড করে এই ম্যাপলসন ক্লাসিফিকেশনটা করা হয়। দেখেন ম্যাপলসন এতে একটু এই ছবিটা যদি খেয়াল করেন যে একটা চেয়ে আরেকটা ডিফারেন্সটা কি, বা কেন আমরা নর্মালি এই মডিফিকেশনটা কেন করা হয়েছে, বা হচ্ছে একটা রেখে কেন আমরা আরেকটা ব্যবহার করলাম। কারণ আপনি তো চাইলেই ধরেন ম্যাপলসন এ দিয়ে করতে পারতেন, কেন ম্যাপলসন বি আসলো, মানে কিছু ডিমেরিটস আছে বা ডিসঅ্যাডভান্টেজ থাকার কারণেই হচ্ছে যে দেখা গেলো একটা চেঞ্জ হয়ে গেছে আরেকটা আসছে। তো ম্যাপলসন এতে ফ্রেশ গ্যাস ফ্লোটা থাকবে হচ্ছে মেশিন এন্ডে, এবং হচ্ছে এখানে রিজার্ভার ব্যাকটাও থাকবে এই পাশে, মানে মেশিনের দিকে। আর এখানে হচ্ছে এপিএল ভালভটা থাকবে হচ্ছে পেশেন্ট এন্ডে। আচ্ছা, আমাদের হচ্ছে এই ম্যাপলসন এর যেটা বলতেছিলাম যে ফ্রেশ গ্যাস ফ্লো অ্যান্ড হচ্ছে রিজার্ভার ব্যাকটা থাকে হচ্ছে মেশিন এন্ডে, অ্যান্ড এপিএল ভালভটা থাকবে পেশেন্ট এন্ডে। এটা হচ্ছে যে দেখেন আপনি এর একটা নাম আছে, এর নাম হচ্ছে যে ম্যাগিলস। আর হচ্ছে এটারই আবার একটা মডিফিকেশন আছে যেটা হচ্ছে যে যার নাম হচ্ছে ল্যাক্স সিস্টেম, যেটার ভিতরে একটা কোএক্সিয়াল
মানে করুগেটেড একটা পাইপ ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে, সেটাই আর কি। সো আপনি এই ম্যাগিলস এই এ যেটা, সরি ম্যাগিল অর ম্যাপেলসন এ যেটা, এটা হচ্ছে যে যেটা হচ্ছে যে আমাদের স্পন্টিনিয়াস ভেন্টিলেশনের জন্য খুবই সুইটেবল। বাট এটা হচ্ছে কন্ট্রোল ভেন্টিলেশন, আমরা এটা ইউজ করা যাবে না তা না, বাট হচ্ছে যে একটু সমস্যা, এটা স্পন্টিনিয়াস ভেন্টিলেশনের জন্য বেটার। কারণ আপনি যদি এক্সেল যেই বাতাসটা আসবে সেটা গ্যাসটা হচ্ছে যে রিইউজ করতে পারবেন ইন কেস অফ নেক্সট ইন্সপিরেশন, এবং অ্যালভিওলার যে গ্যাসটা আসবে সেটা আপনি ধরেন এখানে যে ভালভটা আছে সেটা দিয়ে আপনি বের করে দিতে পারবেন। সো এখানে হচ্ছে যে এটা হচ্ছে স্পন্টিনিয়াস ভেন্টিলেশনের জন্য এই ম্যাগেল যেটা সিস্টেম বা ম্যাপেলসন, এটা হচ্ছে যে খুবই ভালো। তো এর আবার একটু মডিফিকেশান করে মডিফাইড ম্যাপেলসন এ বা ল্যাগ সিস্টেম করা হয়েছে। তার ভিতরে একটা কোএক্সিয়াল আছে, তারপর বি আছে, তারপর সি আছে, ডি আছে। ডি হচ্ছে যে যেটা হচ্ছে যে বেইন সার্কিট, আমরা নর্মালি হচ্ছে যে দেখবেন ইতে ওয়ার্ডে বা ওটিতে নর্মালি যেটা ইউজ করি সেটা হচ্ছে ম্যাপেলসন ডি। ম্যাপেলসন ডি হচ্ছে যে এটাও দেখেন ভিতরে হচ্ছে কোএক্সিয়াল সার্কিট আছে, দেন হচ্ছে যে এখানে ফ্রেজ গ্যাস ফ্লো যে এন্ডটা সেটা পেশেন্ট এন্ডে আছে। এখানে হচ্ছে এপিএল ভাল্বটা এবং রিজার্ভার ব্যাগটা আছে মেশিন এন্ডে। তো এটা হচ্ছে সুইটেবল কন্ট্রোল ভেন্টিলেশনের জন্য বেশি সুইটেবল। স্পন্টিনিয়াস ভেন্টিলেশনে চাইলেও আপনি ইউজ করতে পারেন। পরীক্ষায় আসে হচ্ছে যে ধরেন আপনার কন্ট্রোল ভেন্টিলেশনের জন্য হুইচ ব্রিদিং সিস্টেম ইজ মোর সুইটেবল, সেখানে আপনি দিবেন ম্যাপেলসন ডি বা বেইন সার্কিট, আপনি এরকম দিবেন। তারপর হচ্ছে ই যেটা হচ্ছে আইআরটি পিস নামে পরিচিত, আর এফ হচ্ছে যে জ্যাকসন রিজ যেটা সেটা। তো এরকম ছিল আমাদের ব্রিদিং সিস্টেম নিয়ে। আমাদের আসলে এর বেশি কিছু এখান থেকে জানতে হবে না, আমি যেটা জানার আমি সেটা কিন্তু বলে দিচ্ছি। বাট এর হচ্ছে যে আপনি এই কথাগুলো এখানে দেখেন কি কি আপনার পার্টস আছে। একটা হচ্ছে রিজার্ভার ব্যাগ, ফ্লেক্সিবল হোজিং মানে যেটা দিয়ে হচ্ছে আপনার গ্যাসটা যাবে, এপিএল ভালভ আছে, ফেস মাস্ক যেটা পেশেন্টের দিকে আসবে, সার্কেল সিস্টেম। এই বক্সটা একটু পড়ে নেবেন, এই বক্সটা পড়লে আপনি অনেক কিছু এখান থেকে জানতে পারবেন যে কোনটা স্পন্টিনিয়াস ভেন্টিলেশনে বা কোনটা কন্ট্রোল ভেন্টিলেশনে, কোনটা বাচ্চাদের। তারপর হচ্ছে টাইপ সি আপনারা ইউজুয়ালি ইউজ করি না, কারণ হচ্ছে এখানে লো রেজিস্ট্যান্স পাওয়া যায়। তারপরে হচ্ছে যে এটা আপনি এখান থেকে পড়ে নেবেন। তারপর হচ্ছে ক্লোজ সিস্টেমটা একটু দরকার পড়ে নেবেন আর কি, ঠিক আছে। তো এই ছিল আমাদের হচ্ছে ব্রিদিং সিস্টেম নিয়ে। এর বেশি আসলে আমাদের পড়া কিছু নাই। আপনারা ধরেন ইনশাল্লাহ যদি যখন আমরা ক্লাস করব তখন হচ্ছে যে আমরা আরও ডিটেলস ইনশাল্লাহ পড়ে নিব আর কি। আমরা এটা হচ্ছে যে 243 পেজে আপনি এখানে ক্লোজ সিস্টেম যেটা সেটা একটু পড়ে নেবেন। ক্লোজ সিস্টেম মডার্ন অ্যানেস্থেসিয়া মেশিনে সবই হচ্ছে যে ক্লোজ সিস্টেম, মানে ক্লোজ সার্কেল সিস্টেম থাকে। ধরেন আপনি ফ্রেশ গ্যাস ফ্লো দিলেন, সেটা ইন্সপিরেটেড ভালভ দিয়ে পেশেন্টের কাছে গেল, সেটা এক্সপিরেটেড ভালভ দিয়ে কার্বন ডাইঅক্সাইডে এসে এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বার থাকে, সেখানে এই জিনিসটা লাগবে যে সোডা লাইমের কম্পোজিশন। এই জিনিসটা একটু পড়ে দিবেন, যেটা ফান্ডামেন্টালসে আছে, আপনারা দরকার লিখে নেবেন যে কম্পোজিশন কী কী সোডা লাইমের। যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আছে হচ্ছে 94%, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 5%, পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে <1%, তারপর এখানে সিলিকা আছে হচ্ছে 0.2%, আর হচ্ছে এর ময়েশ্চার আছে 14 to 19%। এই ময়েশ্চারটা এখানে ইউজ করা হয় হচ্ছে যে এর এফিকেসি বাড়ানোর জন্য। আপনি দেখবেন যে অ্যাবজর্বারের মধ্যে বিভিন্ন কালারের এই সোডা লাইম ইউজ করা হয়, আবার হচ্ছে বেরালাইমও ইউজ করা হয়। এটা একটু দেখে নেবেন, কম্পোজিশনগুলো পরীক্ষায় আসে কিন্তু আপনার সোডা লাইমের কম্পোজিশন এই নিউমেরিক ভ্যালু দিয়ে আপনার কোশ্চেন আসে। তো ক্লোজ সিস্টেমে এটা হয়তো পড়া ওইরকম লাগবে না। তারপর হচ্ছে আমাদের ব্রিদিং সিস্টেম, মোটামুটি এই ছিল ব্রিদিং সিস্টেম। তারপর আমরা চলে যাই হচ্ছে আমাদের এখানে আমরা আমাদের স্মিথে চলে যাই। স্মিথের হচ্ছে যে এরপরের চ্যাপ্টার আমাদের যেটা আইসোটোপ, এইটা 23rd নম্বর চ্যাপ্টারটা আমাদের লাগবে না। আইসোটোপ অ্যান্ড রেডিয়েশন এই জিনিসটা লাগবে।
যে দেখেন এখানে এখান থেকে হচ্ছে আপনার রেগুলার বেসিসে কোশ্চেন আসেই, মানে এটা এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবেই। এখানে অনেক নিউমেরিক ভ্যালু আছে, তো সো এই চ্যাপ্টারটা স্যারদের অনেক পছন্দের। সো এখান থেকে আপনার খুব ভালো একটু জোর দিতে হবে। এই জিনিসগুলো হচ্ছে আপনারা ম্যাক্সিমামই জানেন, যে হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের কার পজিশন কোন জায়গায়, এই কথাগুলোই আমাদের এই যে এখানে ফার্স্ট এখানে এটাই বলা আছে, অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড আইসোটোপস। দেখেন আমি তাহলে পড়তেছি। প্রোটন দ্যাট আর পজিটিভলি চার্জ, প্রোটন পজিটিভ চার্জ সেটা আমরা জানি। নিউট্রনস হ্যাভ নো চার্জ অ্যান্ড ইলেকট্রন হচ্ছে যে নর্মালি নেগেটিভ, এই কথাগুলো এখানে আছে। দ্য টাইপ অফ অ্যাটম ইজ ডিটারমাইন্ড বাই নাম্বার অফ প্রোটনস, এটা এখানে আছে। তারপর ডিফারেন্ট ফর্মস অফ দ্য সেম এলিমেন্ট আর কলস আইসোটোপ, মানে আইসোটোপটাকে কাকে বলে এটা একটু ডেফিনেশন জানবেন। এই যেই 7-8 লাইন এখান থেকেই আপনার জানুয়ারি 2019 একটা কোশ্চেন এসেছে, যে ধরেন প্রোটন আর যে তার হচ্ছে মানে চার্জ নিয়ে একটা কোশ্চেন এসেছিল। তো এই প্রথম যে প্যারাটা একটু রিডিং দিবেন আর কি, নিচের এই ভ্যালুগুলো জাস্ট লাগবে না, একটু দেখতে পারেন আর কি, এবার এমনিতে এত ইম্পর্টেন্স দেওয়ার কিছু নেই। তারপর হচ্ছে মোডস অফ ডিকে, মানে একটা আইসোটোপ থেকে আরেকটা আইসোটোপে যে কনভার্সন হয়, যে স্টেজগুলো হয়, এই 4টা ওয়ে, এটা একদম মুখস্থ করে ফেলতে হবে। এই কোশ্চেনগুলো আসে যে মোডস অফ ডিকে মানে কীভাবে আইসোটোপগুলো কীভাবে চেঞ্জ হয়। দেখেন, দ্য প্রসেস অফ ওয়ান এলিমেন্ট চেঞ্জিং ইন্টু অ্যানাদার ইজ নোন এজ রেডিও অ্যাক্টিভ ডিকে। কোশ্চেন আছে যে তার রেডিও অ্যাক্টিভ ডিকের প্রসেস ফলোইং ইজ নট এ প্রসেস অফ রেডিও অ্যাক্টিভ ডিকে, এরকম দিয়ে দিবে। তো এগুলো আসলে বোর্ডে দেখাতে পারলে ভালো হতো, আসলে আমাদের এখন সেই সুযোগ নাই, আমরা এই জন্য কিছু করা দেয়, আমরা এখন একটু মুখস্থ করেই ফেলবো। তারপর আপনি অনেক কিছু আছে যেগুলো পড়লে হয়তো বা বুঝতে পারবেন। অ্যান ইলেকট্রন নোন অ্যাজ এ বিটা পার্টিকেল মে বি ইমিটেড as in the example above. Although an electron is negatively charged, a positive charged beta particle known as a positron may be emitted by some nuclei. The nucleus may capture one of the electron surrounding it. An alpha particle may be emitted. An alpha particle is a combination of 2 proton and 2 neutron. তারপরে the nucleus may undergo spontaneous fission, স্প্লিটিং ইন্টু সেভারাল ফ্র্যাগমেন্টস, জাস্ট এটাই, এই কথাটা একটু দেখবেন। তারপরে হচ্ছে যে পরের পেজে, আফটার এ নিউক্লিয়াস হ্যাজ ডিকেড বাই ওয়ান অফ দিস প্রসেস ইট ইজ ইউজুয়াল ফর দ্য নিউক্লিয়াস অফ দ্য নিউ এলিমেন্ট ফর্ম টু এমিট ওয়ান অর মোর গামা রেজ। এইটা হচ্ছে যে একটা স্টিম হিসেবে একবার এসেছিল। তারপর হচ্ছে হাউএভার বিকজ ইট হ্যাজ এ হাই ফ্রিকোয়েন্সি অ্যান্ড শর্ট ওয়েভলেন্থ ইট বিহেভস ইন মেনি রেসপেক্ট লাইক এ পার্টিকেল, জাস্ট এটাই। তারপর হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির হচ্ছে যে এসআই ইউনিট হচ্ছে ব্যাকেরাল, এটা আপনাকে জানতেই হবে। তারপর ব্যাকেরালের নিচে আপনি একটু দেখেন, দ্য ফরমারলি রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিফাইন্ড ইন টার্মস অফ দ্য কুরি, where a curie is the quantity of any radioactive substance undergoing 3.7 into 10 to the power 10 disintegrations per second. এটা জাস্ট একটু নিউমেরিক ভ্যালুটা একটু দেখবেন। তারপর হচ্ছে যে ডিউরেশন অফ রেডিও অ্যাক্টিভিটি অর হাফ লাইফ, কোশ্চেন যদি এই চ্যাপ্টার থেকে এক কোশ্চেন আসেই, আপনি এখানে এই ডিউরেশনটা আসবে। আর পরের পেজে আপনি দেখেন থেরাপিউটিক ইউজ অফ রেডিও আইসোটোপ, আর এই পাশে আছে ডায়াগনস্টিক ইউজ। আপনার কোশ্চেন আসবে হচ্ছে এই থেরাপিউটিক ডায়াগনস্টিক ইউজ অ্যান্ড হচ্ছে এখানে এই হাফ লাইফ থেকে। হাফ লাইফে আপনি এখানে দেখেন ক্রোমিয়াম 51 কথা বলা আছে, যেটা হচ্ছে যে 27.8 ডেজ। আপনি যদি না পান তাহলে আপনি লিখে নেবেন। তারপর হচ্ছে যে টেক 99M, যেটা তার হচ্ছে হাফ লাইফ আছে 6 আওয়ার্স, আপনি লিখে রাখবেন পাশাপাশি। তারপরের পেজে আপনি এখানে দেখেন আলফা অ্যান্ড বিটা পার্টিকলস অ্যান্ড গামা রেডিয়েশন অল cause damage to or death of cell actively dividing cells such as tumor cell are particularly vulnerable. এত ইম্পর্টেন্ট না, আপনার পড়তে হবে যে থেরাপিউটিক ইউজ থেরাপিউটিক ইউজ, আর একটা হচ্ছে যে আপনার ডায়াগনস্টিক ইউজ। এখানে জানুয়ারি 2019, মানে এখান থেকে আপনার কম বেশ প্রতি বছরই একটা করে কোশ্চেন আসে। এখানে আপনি দেখেন কোবাল্ট 60,
তারপর হুইচ হ্যাজ এ হাফ লাইফ 5.3 আওয়ার্স। এই হাফ লাইফটা এখানে আপনি ডিউরেশন ওই হাফ লাইফ আগে যখন পড়তে গেছেন এই পয়েন্টটা একটু টুকে রাখবেন। তারপর হচ্ছে নিচে দেখেন এটা আপনি কোথায় ইউজ করেন, ইউজড অ্যাজ এন এক্সটার্নাল সোর্স। তারপর হচ্ছে নিচে দেখেন ইয়েট্রিয়াম 90 ইমপ্ল্যান্ট ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ পিটুইটারি টিউমার, মানে পিটুইটারি টিউমার হুইচ হ্যাভ কজড অ্যাক্রোমেগালি, মানে অ্যাক্রোমেগালির কজের জন্য আপনি হচ্ছে ইউট্রিয়াম, তারপর ইউট্রিয়াম 90 যেটা, সেটা হচ্ছে আপনি এই রেডিও আইসোটোপটা ইউজ করতে পারেন। সিসিয়াম 137 যেটা হচ্ছে আমরা ইউজুয়ালি দেখা যায় যে ইউটেরাসে আমরা ইউজ করি আর কি, তারপরে ইউট্রাইন কোনো টিউমারের জন্য। সিজিয়াম 137 ইজ অলসো সামটাইমস ইউজড ইন আফটার লোডিং টেকনিক। তারপরে আপনি নিচে দেখেন, নিচ থেকে সেকেন্ড লাইন, এক্সাম্পল আর দ্য ইউজ অফ ওরাল আয়োডিন 131 ইন দ্য ট্রিটমেন্ট অফ থাইরোটক্সিকোসিস অর ইন্ট্রাভেনাস ফসফরাস 32 ফর পলিসাইথেমিয়া রুব্রাভেরা। পলিসাইথেমিয়া রুব্রাভেরা অ্যান্ড আপনি থাইরোটক্সিকোসিসের জন্য যে দুইটা, যেমন ফসফরাস 32 অ্যান্ড আয়োডিন 131 ইউজ করে, সে কথাটাই বলছে। তারপর হচ্ছে ডায়াগনস্টিক ইউজ। ডায়াগনোসিস ইউজের মধ্যে সেকেন্ড প্যারাতে চলে যান, আপনার ফার্স্ট প্যারা লাগবে না। টেকনেটিয়াম 99M is the radioactive isotope commonly used in imaging technique because it has the advantage of being easily attached to the various chemical compounds which can be injected into the patient. It also has a short life of 6 hours. এটা একটু লিখে রাখবেন, যেটা আমি কিন্তু একটু আগে বলেছি। Thus reducing the radiation dose of the patient and it produces gamma ray. দেখেন এখানে আরেকটা আছে, it produces gamma rays of an energy suitable for forming a good image. Thus technetium 99 labeled per technitrate may be used for blood flow imaging and tetrophosphine for assessment of cardiac function, মানে হচ্ছে যে কোনটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে এরপরে আপনি আরেকটু নিচে আরেকটু পরে যান, দেখেন ম্যাক্রো অ্যাগ্রিগেটেড হিউম্যান সেরাম অ্যালবুমিন মে বি থাইরয়েড স্ক্যান, এটা ব্লাড ফ্লোতেও ইউজ করা হয়, এটা আপনি একটু লিখে রাখবেন, ব্লাড ফ্লো অ্যান্ড থাইরয়েড স্ক্যান। অ্যান্ড এক্সামেটাজিম ফর ব্রেন ইমেজিং। তারপর হচ্ছে একদম লাস্টে দেখেন আদার টেকনিটিয়াম লেবেলড কম্পাউন্ড আর ইউজড ফর লিভার বোন অ্যান্ড রেনাল ইনভেস্টিগেশনস। তারপর হচ্ছে এরপরের প্যারাতে অল্টারনেটিভ ফর্ম অফ লাং স্ক্যান uses either to the radioactive gases xenon 133 or krypton 81M. এরপরের প্যারা সেকেন্ড লাইনে চলে যান, যে দ্য অ্যানেস্থেটিক এজেন্টস ইজ লেবেলড উইথ এ রেডিও আইসোটোপ সাচ এজ কার্বন 14, মানে অ্যানেস্থেটিক এজেন্ট লেবেল করার জন্য আমরা কার্বন 14 ইউজ করবো, এই কথাটাই বলা। আচ্ছা, আপনি এখানে কিছু নন ইমেজিং টেকনিকের কথা বলা আছে, যেগুলো হচ্ছে আমরা নন ইমেজিং ওয়েতে গিয়ে হচ্ছে আমরা দেখা যায় যে আপনার রেডিও আইসোটোপগুলো ইউজ করি। সেটা হচ্ছে ক্রোমিয়াম 51, যেটা হচ্ছে রেড সেলের ভলিউম এবং প্লাজমা ভলিউম দেখার জন্য, যেটা হচ্ছে আপনারা ফিজিওলজি পড়তে গেলে নিশ্চয়ই পড়েছেন। তারপর হচ্ছে ফিব্রিনোজেন লেবেলড উইথ রেডিও অ্যাক্টিভ আয়োডিন 125, যেটা হচ্ছে যে ডিবিটি দেখার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তারপর এখানে এক্স রে একটু লাগবে, যেমন হচ্ছে যে বিম অফ ইলেকট্রন ইজ অ্যাক্সিলারেটেড ফ্রম এ ক্যাথোড, এটা এত কিছু লাগবে না। আচ্ছা, রেডিয়েশন সেফটিটা আপনার লাগবে, যেমন হচ্ছে যে অ্যাজ আলফা অ্যান্ড বিটা পার্টিকলস গামা রেডিয়েশন অ্যান্ড এক্স রে মে বি অল কজ টিস্যু ড্যামেজ অ্যান্ড ক্রোমোজোমাল ড্যামেজ, মানে যে রেগুলো আপনার ইমিশন হয় এগুলো তো আপনার বিভিন্ন হচ্ছে যে ক্ষতি করে, টিস্যু ড্যামেজ করে, এই কথাগুলোই, বা ক্রোমোজোমাল ড্যামেজ করে, সেটাই বলা আছে। তারপর হচ্ছে এগুলো আপনি এগুলো থেকে আপনি সেফ থাকার জন্য কি কি মেজার নেবেন সেটাই বলা আছে। যেমন আলফা পার্টিকেল থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার পেপার ক্যান প্রোটেক্ট আলফা পার্টিকেল। তারপরে হচ্ছে বিটা পার্টিকেল প্রোটেক্ট করার জন্য আপনাকে হচ্ছে যে অ্যালুমিনিয়াম শিল্ডগুলো আপনি ইউজ করতে পারেন, এগুলাই এখানে বলা আছে।
exposure to external radiation may be reduced by enclosing radioactive sources in আচ্ছা আমি made of material that absorb radiation. Alpha particles travels only a few centimeter, অল্প কিছু দূর যায় সে। এর তারপরে হচ্ছে বিটা পার্টিকলস ক্যান ট্রাভেল এ ফিউ মিটার্স ইন এয়ার বিফোর দে আর অ্যাবজর্ব। তারপর হচ্ছে গামা রে ক্যান ট্রাভেল লার্জ ডিস্টেন্স অ্যান্ড শিল্ডিং গামা রে সোর্সেস এ বেস্ট অ্যাচিভড উইথ ডেন্স মেটেরিয়াল সাচ এ লেড। তার মানে হচ্ছে আপনি আলফা রে হচ্ছে প্রোটেক্ট করার জন্য আপনি পেপার দিলেও হবে, বিটা রে প্রোটেক্ট করার জন্য আপনাকে হচ্ছে যে অ্যালুমিনিয়াম শিল্ড লাগবে, অ্যান্ড গামা রে প্রোটেক্ট করার জন্য আপনাকে হচ্ছে লেড লাগবে। জাস্ট এই কথাগুলো এখানে লেখা আছে। তারপর হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন কী কী আছে, যেটা হচ্ছে যে এক্স রে অ্যান্ড গামা রে নন আয়োনাইজিং রেডিয়েশন। তারপরে হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন কম্প্রোমাইজ রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড রেডিয়েশন, ভিজিবল লাইট অ্যান্ড আলট্রাভায়োলেট রেডিয়েশন। এটাই প্রিন্সিপাল অফ লেজারটা আমরা হচ্ছে যে ফান্ডামেন্টালস থেকে পড়ব। মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটাও শেষ। এরপর আমরা আমাদের চলে যাই হচ্ছে যে পরের যেটা 25 নম্বর চ্যাপ্টারটা আমাদের লাগবে না আসলে বলা উচিত না, আপনারা যারা পড়তে চান পড়ে নেবেন। আমরা 26 যেটা অ্যাপেন্ডিক্সে চলে যাচ্ছি। এর পরে যেটা অ্যাপেন্ডিক্স, এখানে দেখেন বেসিক এসআই ইউনিট, মানে এই 7টা হচ্ছে বেসিক ইউনিট। এখানে মেনশন করে দিছে 7টা, মানে এই 7টার বাইরে কোনো বেসিক ইউনিট নাই। তার মানে হচ্ছে যে দেখেন এটাকে একটু সহজভাবে যদি আপনি মনে রাখতে চান, আমি যেটা মনে রেখেছিলাম METTALL, মানে 7টা। মেটাল, এমতে হচ্ছে মাস হচ্ছে যে আপনি কিলোগ্রাম, ইতে হচ্ছে ইলেকট্রিসিটি যেটা হচ্ছে যে আমরা জানি অ্যাম্পিয়ার। তারপর টিতে টাইম, তারপর টিতে টাইম, আরেকটা হচ্ছে টিতে হচ্ছে টাইমের হচ্ছে সেকেন্ড, আরেকটা হচ্ছে টেম্পারেচার ক্যালভিন। পর এতে হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যেটা হচ্ছে যে মোল। তারপরে লেন্থ যেটা হচ্ছে মিটার, আরেকটা হচ্ছে লুমিনাস ইন্টেন্সিটি যেটা ক্যান্ডেলা। এই 7টা হচ্ছে বেসিক ইউনিট, আর নিচেরগুলা হচ্ছে ডিরাইভড ইউনিট। আপনাদেরকে আমি এই চ্যাপ্টারটার এত জোর দিচ্ছি এই জন্য যে আপনার পরীক্ষায় যদি একটা কোশ্চেন আপনাদেরকে এখন বলেন যে বলে দিতে, সেটা হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে আসবে। তো এইখানে এই বেসিক ইউনিট অ্যান্ড ডিরাইভড ইউনিটটাগুলো হচ্ছে যে আপনার অবশ্যই সব মনে রাখতে হবে। আপনি ধরেন যদি বেসিকটা মনে রাখেন, ডিরাইভডগুলো কিন্তু আপনি মনে না রাখলেও হবে, এটা কিন্তু আপনার জন্য খুব সহজ হয়। বাট আমি বলতেছি না যে আপনি পড়বেন না, জাস্ট এটা একটা টেকনিক্যাল ওয়েতে আপনি যাওয়া আর কি। ডিরাইভড ইউনিট হচ্ছে যেগুলো আপনি বেসিক ইউনিট থেকে যেগুলো আপনি হচ্ছে অবটেইন করবেন, সেটাই বলা আছে। দেখেন টেম্পারেচারের আমরা বেসিক ইউনিট জানি হচ্ছে যে ক্যালভিন, এখানে দেখেন ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, যেটা কিন্তু আমরা জানি। ফোর্সের হচ্ছে নিউটন, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখেন প্রেশার হচ্ছে যে প্যাসকেল আছে, তারপরে হচ্ছে যে বার আছে, মানে তারপরে হচ্ছে এনার্জি আছে, জুল আছে, তারপরে ইলেকট্রন ভোল্ট আছে, তারপর হচ্ছে আপনি পাওয়ারের ওয়াট, ফ্রিকোয়েন্সি, ভলিউম, লিটার, এই কথাগুলাই এগুলা আপনি এগুলো হচ্ছে যে একদম কিচ্ছু মিস দেওয়া যাবে না। আপনি এই যে ইলেকট্রিক্যাল ইউনিট যেটা এখানে 4টা আছে, এগুলা দেখে নেবেন। পটেনশিয়ালের ইউনিট হচ্ছে ভোল্ট, রেজিস্ট্যান্স ওহম, চার্জ কুলম, সি এর সাথে সি, তারপরে হচ্ছে ক্যাপাসিটেন্স ফ্যারাডে। এগুলো হচ্ছে যে আমি কিন্তু আগে এক জায়গায় বলেছিলাম যেগুলো পড়তে হবে। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে যে স্মিথ থেকে। এখন আমরা একটু ফান্ডামেন্টালসে চলে যাই। ফান্ডামেন্টালসে ফিজিক্স থেকে আমাদের হচ্ছে যে অনেক কিছু আমরা এখন আপনাদেরকে মার্কিং করে দেব, যেগুলো হচ্ছে যে আপনাদেরকে পড়তে হবে। তো আপনার হচ্ছে এটা আছে ফান্ডামেন্টালসে, আমাদের এই ফিজিক্স চ্যাপ্টারের আপনি ফার্স্টে হচ্ছে ইউনিটস অ্যান্ড ডিরাইভস ইউনিট। এখানে দেখেন এই কথাগুলো কিন্তু আমরা মাত্র আলোচনা করেছি। সো আমাদের এখানে এই জিনিসগুলো বেশি একটা লাগবে না, আমাদের পড়া হয়ে গেছে। আপনি দেখেন
ফিগার 44.1 যেটা এখানে দেখেন লেন্থ মিটার, মাস কিলোগ্রাম, টাইম, ইলেকট্রিক কারেন্ট, এইটাই হচ্ছে আমাদের বেসিক ইউনিট যেগুলো এসআই ইউনিট যেটা সেটাই বলা আছে। তারপরে হচ্ছে যে ডিরাইভড এসআই ইউনিট যেটা এগুলো হচ্ছে ওইখানে নাই, আপনি এখানে দেখবেন। তারপর হচ্ছে যে তারপরে হচ্ছে পরের পেজে আপনি চলে যান, এখানে দেখেন ফোর্স হচ্ছে আমরা জানি নিউটন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, প্রেশারের প্যাসকেলের ডিরাইভড ইউনিটটা হচ্ছে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইগুলো হচ্ছে আপনাকে মুখস্থ রাখতে হবে। পাওয়ারের ওয়াট, এনার্জি হচ্ছে জুল, ইলেকট্রন ভোল্ট যা আছে সব আছে, এগুলো মনে রাখতে হবে। আর এই জিনিসটা তো হয়তো বা আপনারা অনেকেই হয়তো বা পারবেন, তারপরে একটু দেখে নেবেন আর কি, যে এক্সা দিয়ে কি 10⁻18, পেটা দিয়ে হচ্ছে 10⁻15, আমরা গিগাবাইট জানি এটা হচ্ছে 10⁹, টেরাবাইট হচ্ছে 10⁻12, এই কথাগুলো এখানে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে আমাদের এত ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে একটু জেনে রাখলে ভালো। তারপর এই জিনিসটা অবশ্যই আপনাকে লাগবে, 1 kPa সমান কত, এটা হচ্ছে যে এটা একটু পড়ে নেবেন। তারপরের পেজে আমরা যদি চলে যাই, এখানে আমাদের আসলে আর লাগবে না মোটামুটি। এই এখানে এটা একটু দেখে নিতে পারেন, যে ধরেন কমনলি ইউজ টেম্পারেচার স্কেল যেটা, হ্যাঁ এটা লাগবে, এই বক্সটা অবশ্যই লাগবে। ক্যালভিনের যে স্কেল, তাতে ফ্রিজিং পয়েন্ট কত, বয়লিং পয়েন্ট কত, ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে হচ্ছে ফ্রিজিং পয়েন্ট 0, বয়লিং পয়েন্ট 100, ফারেনহাইটের মানে এই রিলেশনশিপটা এখান থেকে একবার কোশ্চেন এসেছিল। সো আসলে আমাদের যেটা সত্যি কথা, আমাদের কিন্তু বই হচ্ছে লিমিটেড। আপনি ধরেন ফান্ডামেন্টালস, মর্গান, স্মিথ, এই 3টা বই ছাড়া ধরেন বাংলাদেশে আমাদের সবার কাছে এই 3টা বই আছে, আমাদের স্যারদের কাছেও আছে। তো স্যাররা ঘুরিয়ে ফিরিয়ে এই 3টা বই থেকেই হচ্ছে যে কোশ্চেনগুলো রিপিট করেন আর কি। তারপর এখানে দেখেন স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এগুলো আমরা কিন্তু পড়েছি। ক্রিটিক্যাল টেম্পারেচার পড়েছি। তারপর ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার যেটা আমরা কালকে পড়েছি 0.01 ডিগ্রি সেলসিয়াস। তারপরে হচ্ছে আমরা এই চ্যাপ্টারে মনে হয় আমাদের আর ভ্যাপার গ্যাস পড়েছি, লেটেন্ট হিট আমাদের পড়া হয়েছে, তারপর হিউমিডিটি পড়া হয়েছে। আসলে এইখানেও আমরা ওই পারবুকে যা যা পড়েছি সেই চ্যাপ্টারগুলো এখানেও আছে। সো এখানে এখন আমরা চলে যাই তাহলে। ইলেকট্রিক সাপ্লাই আমরা সেফটি কালকে কিন্তু আলোচনা করেছিলাম এগুলা। দেখেন ইলেকট্রিক শক, ম্যাক্রোশক যেটা হলে এক্সটার্নালি বডিতে ঢুকবে, আর মাইক্রোশক যেটা বলেছি সেটা হচ্ছে আমাদের ধরেন কোনো ইন্টারভেনাস ক্যানুলেশন বা হচ্ছে সিবি লাইন, পালমোনারি ক্যাথেটার দিয়ে যদি যেটা ঢুকে সেটা। তারপরে হচ্ছে ইফেক্টস অফ ইলেকট্রিক শক, এই 6টা পয়েন্ট মাস্ট একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে এটা আইদার এসি অর ডিসি সম্পর্কে এখানে একটা আইডিয়া দেওয়া হয়েছে। তারপর পরের পেজের এই বক্সটা তো মাস্ট, ইনফিনিটি স্টার, এটার থেকে কোশ্চেন আসেই, এটা একটা। তারপর হচ্ছে এখানে দেখেন ক্যালকুলেশন অফ কারেন্ট ইন ইলেকট্রিক শক আর্ম টু গ্রাউন্ড, যেটা সেটা বলছে, এটা একটু দেখে নেবেন যে আপনি ধরেন জুতা পরা অবস্থায়, জুতা ছাড়া অবস্থায় আপনার কি হয় সেটা। তারপর হচ্ছে প্রিভেনশন অফ ম্যাক্রোশক, প্রিভেন্ট করার জন্য এই যে 3টা ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এটা লাগবে। তারপর মাইক্রোশকটা হচ্ছে আপনি আমাদের পার বুক থেকে কালকে আমি একটা ধারণা দিয়েছি, সেটা একটু ফলো করলেই হবে, এর বেশি কিছু লাগবে না। তারপর হচ্ছে আমরা চলে যাই মাইক্রোশক। এখানে ডায়াথার্মি নিয়ে কিন্তু আমরা কালকে আলোচনা করেছি, মনোপোলার এবং বাইপোলার, সেটাই ইলেকট্রিক বার্ন। আল্ট্রাসাউন্ড আমাদের লাগবে না, আমাদের লাগবে হচ্ছে যে লেজার। এই যে লেজারের এইখানে দেখেন 4টা যে ক্যারেক্টারিস্টিক্স আছে, এখান থেকে কোশ্চেন এসেছিল। সো লেজারে কিছু বাদ দেওয়া যাবে না। লেজারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ কি আপনি ধরেন এখন আমাদের এখন যে মডার্ন যে টেকনোলজি আছে, লেজারটা খুব কমনলি ইউজ হয়। তো লেজার দিয়ে যদি কোনো একটা সমস্যা হয়,
তাহলে ধরেন এক্সপ্লোশন বা কোনো অ্যাক্সিডেন্ট হলো, সেটা এই যখন হচ্ছে আমাদের অ্যানেস্থেসিওলজিতে এটা জানতে হয়। সো এই জন্য লেজারের উপর স্যাররা খুব গুরুত্ব দেয়। তো এই লেজারের 4টা ক্রাইটেরিয়া আপনারা পড়ে নেবেন। তারপর হচ্ছে লেজার কনস্টিটিউশন, এই যে নিচের যেটা আছে এগুলো পড়বেন। পরের পেজে দেখেন এখানে মেকানিজমটা কেউ বুঝতে চাইলে এখানে একটু পড়লেই আপনি বুঝতে পারবেন। তারপর লেজার সেফটি যেটা এখানে এগুলা এই যে দেখেন এখানে 6টা 7টা এত লাগে না, লেজারটা এত লাগে না, কিন্তু লেজারের এখানে একটা বক্স আছে, এইটা থেকে আপনার কোশ্চেন আসে। এই যে এই বক্সটা আপনার ধরেন এখান থেকে কোশ্চেন এসেছিল যে ধরেন সিনথেটিক রুবি যেটা, সেটা আপনি কোন জায়গায় ইউজ করেন? আই সার্জারিতে ইউজ করা হয়। তারপরে হচ্ছে আপনি আর্গন কোথায় ইউজ করা হয়? রিপ্লেসমেন্ট অফ রুবি লেজার ইন আই সার্জারি। এখানে হচ্ছে কোন জায়গায় রেটিনাল কোয়াগুলেশন অ্যান্ড রিপেয়ারিং, রেটিনাল ডিটাচমেন্ট, রিমুভাল অফ বার্ট মার্কস হচ্ছে আপনি আর্গন ইউজ করবেন। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, দ্য মোস্ট কমনলি ইউজড লেজার ইন সার্জারি, সুপারফিশিয়াল সার্জারি, রিমুভিং থিন লেয়ার্স অফ স্কিন। তারপর হচ্ছে অ্যান্ডি-ইয়াগ যেটা একদম লাস্টেরটা, কোয়াগুলেশন অ্যান্ড কাটিং, এর প্রপার্টিসগুলো অবশ্যই পড়বেন, এটা আমাদের লাগবেই। তারপরে হচ্ছে পরের পেজে এখানে এই একটা বক্স আছে ফিগারটা, এটা আপনারা একটু পড়লেই দেখবেন। হাইড্রোজেন, ডিউটেরিয়াম, তারপর ট্রিটিয়াম, এগুলার হচ্ছে যে অ্যাটমিক নাম্বার, নিউট্রন, অ্যাটমিক মাস নাম্বার যেগুলো, এগুলো একবার একটা স্ট্রিম এসেছিল, সো একটু দেখে নিতে পারেন আর কি। তারপরে হচ্ছে আমাদের আমরা এরপর চলে যাই হচ্ছে ম্যাক্সিমামই আমরা পারবুক থেকে পড়ে ফেলেছি। সো এই জন্য হচ্ছে যে এখন হচ্ছে যে একটু এখান থেকে এই বই থেকে এক্সট্রা আমাদের যা যা পড়তে হবে সেটাই আমি আসলে আপনাদেরকে বলে দিচ্ছি। অক্সিজেন টেনশন মেজার করার জন্য কিছু ওয়ে আছে, এটা আমাদের একটু দেখতে হবে। আচ্ছা, এই যে দেখেন মেজারমেন্ট অফ ব্লাড স্যাম্পল, যেটা এটা দেখেন ক্লার্ক ইলেকট্রোড, যেটা এখানে একটা এই অক্সিজেন টেনশন মেজার করার জন্য আমরা এই এগুলো ইউজ করি। একটা হচ্ছে ফুয়েল সেল, গ্যালভানিক ফুয়েল সেল, আর একটা হচ্ছে ক্লার্ক ইলেকট্রোড। এখানে পরীক্ষায় যেটা আপনার জানতে হবে যে অ্যানোডে কি ইউজ করা হয় আর ক্যাথোডে কি ইউজ করে, জাস্ট এটাই, আর বেশি কিচ্ছু লাগবে না আপনার। আপনি দেখেন অ্যানোডে এখানে কি দেখেন সিলভার অ্যান্ড সিলভার ক্লোরাইড হচ্ছে অ্যানোডে ইউজ করলো, অ্যান্ড ক্যাথোডে হচ্ছে প্লাটিনাম, আর হচ্ছে এখানে সলিউশন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড পটাশিয়াম ক্লোরাইড, জাস্ট এতটুকু, এর বেশি কিচ্ছু আপনার পড়ার দরকার নেই। পড়তে গেলে আপনি ভেজাল, আপনি এটা ভুলে যাবেন। আপনি একটু দরকারে লিখে রাখবেন যে অ্যানোডে এবং ক্যাথোডে কি এবং সলিউশন কি ইউজ করা হয়। এরপরে পেজে আপনি চলে যান, দেখেন গ্যালভানিক ফুয়েল সেল যেটা, সেখানে আপনি অ্যানোডে হচ্ছে আমরা লেড ইউজ করি, আর ক্যাথোডে মানে গোল্ড ম্যাশ, হ্যাঁ এই যে গোল্ড ম্যাশ, এবং ইলেকট্রোলাইট সলিউশন হিসেবে আমরা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি। আপনি যদি পড়তে চান ডিটেলস পড়েন, কিন্তু এই তিনটা পয়েন্ট করে দুই জায়গায় কিন্তু আপনার এই ভুলগুলো করা যাবে না, এটা আপনাকে পড়তে হবে। তারপর হচ্ছে আমরা এগুলা কিন্তু পড়ে ফেলেছি অক্সিজেনের যেগুলা। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মেজারমেন্ট কিন্তু আমাদের পড়া হয়েছে, মানে ক্যাপনোগ্রাফ নিয়ে এখানে বলছে। ইফেক্ট অফ দেখেন এই যে এই জিনিসটা অ্যান্টাইডাল কার্বন ডাইঅক্সাইড বেশি হলে কি হবে, কমে গেলে কি হবে, এই জিনিসটা হচ্ছে আপনার যেই জায়গায় বলেন, সেটা ফিজিওলজি বলেন বা হচ্ছে আমাদের ফিজিক্স বলেন, সব জায়গায় এই জিনিসটা, এই বক্সটা লাগবে। কার্বন ডাইঅক্সাইড বা ফার্মাকোলজিতেও কিন্তু আমরা ফার্স্ট চ্যাপ্টারে কার্বন ডাইঅক্সাইড পড়েছি, সো এই জিনিসটা আমাদের লাগবেই, এটা কিন্তু মিস করা যাবে না। আমাদের এই ছিল এই চ্যাপ্টার। আমরা যদি এর পরের চ্যাপ্টারে চলে যাই, এটা তো আমরা পড়েছি মাসুল রিল্যাক্সেন্টে, ট্রেন অফ ফোর, বা হচ্ছে যে আপনার পোস্টিটানি কন্ট্রাকশন, যে ডাবল ব্রাশ স্টিমুলেশন, যে এগুলো ওইটাই বলছে এখানে।
ইইজিতে দেখেন ওই যে এটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে কখন কোন ওয়েব পাবো আমরা। অ্যানেস্থেটিক ইকুইপমেন্টস এই জিনিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা তো অক্সিজেন সাপ্লাই আমরা ওই যে বলেছিলাম যেটা 160 to 180 ডিগ্রি সেলসিয়াস, যেটা হচ্ছে বয়লিং টেম্পারেচার, যেটা ফ্রিজ করে রাখা হয়। এটা হচ্ছে যে অক্সিজেনের সোর্সে আর কি। এই যে এখন আমরা চলে যাই সিলিন্ডার হচ্ছে আপনি দেখে চিনবেন কিভাবে। আচ্ছা পিন ইন্ডেক্স সিস্টেম, হ্যাঁ পিন ইন্ডেক্স সিস্টেম, আচ্ছা এটা পরে আসতেছে। আপনি এখানে দেখেন গ্যাস অ্যান্ড ভ্যাপার সাপ্লাইস ইন সিলিন্ডার। আপনি এখানে দেখেন 2 4 6টা আছে, অক্সিজেন, নাইট্রাস, অ্যান্টোনক্স আছে, তারপর হচ্ছে এয়ার আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, অ্যান্ড হেলিয়াম আছে। আপনি এগুলো এই বক্স কিছু মিস দেওয়া যাবে, এটা বক্স, পরের বক্স, এই দুইটা বক্স কিছু মিস দেওয়া যাবে। আরও কিছু আছে, এগুলো একদম পুরো মুখস্থ থাকতে হবে। আপনি দেখেন এখানে একটা গ্যাস ওর ব্যাপার বলা আছে। দেখেন গ্যাস আছে অক্সিজেন, তারপর অ্যান্টোনক্স কিন্তু অক্সিজেন এবং নাইট্রাসের কম্বিনেশন, তো সেটা বলছে গ্যাস অ্যান্ড ভ্যাপার, কারণ এখানে ফিলিং রেশিও হিসেবে ভ্যাপারও থাকে অ্যান্ড গ্যাসও থাকে। তারপর এয়ারকে গ্যাস বলা হয়েছে, হেলিয়াম গ্যাস। তো আপনি দেখেন যেগুলাই গ্যাস আছে এগুলার একটু সিলিন্ডার প্রেশারটা মনে রাখার জন্য সহজে 137 বার দেওয়া আছে। তারপর আপনি অক্সিজেনের দেখেন বয়লিং পয়েন্ট আপনি কিন্তু জানেন -183, যেটা আমরা কালকে দেখেছিলাম যে ভ্যাকুয়ামের যেটা 160 বলা ছিল, এখানে 183। এই একটু আগে কিন্তু আমি একটা জিনিস দেখিয়েছি, আপনি দেখেন এখানে ওনারাও কিন্তু লিখে দিয়েছে যে -160 to -180 ডিগ্রি সেলসিয়াস। আপনি জাস্ট মনে রাখেন বয়লিং পয়েন্ট হচ্ছে -183 ডিগ্রি সেলসিয়াস। তারপর ক্রিটিক্যাল টেম্পারেচার জানেন যে 118 ডিগ্রি সেলসিয়াস, এটা আপনি জানেন। তারপর হচ্ছে নাইট্রাসের প্রেশার হচ্ছে যে সিলিন্ডার প্রেশার হচ্ছে 44 বার, বয়লিং পয়েন্ট হচ্ছে -89, ক্রিটিক্যাল টেম্পারেচার 36.5, ক্রিটিক্যাল প্রেশার হচ্ছে 72, এটাও মনে রাখবেন। অক্সিজেনের ক্রিটিক্যাল প্রেশার হচ্ছে 50 বার। অ্যান্টোনক্স গ্যাস অ্যান্ড ভ্যাপার হিসেবে থাকে, গ্যাস যেহেতু 137 বার, আর গ্যাস সেপারেশন অ্যাট -6 ডিগ্রি, ওটা কিন্তু ওই যে আমি বলেছিলাম যে সিউডো ক্রিটিক্যাল টেম্পারেচার, মানে কোনো একটা গ্যাস মিক্সচার থেকে আপনি যদি কোনো একটা কম্পাউন্ডকে যদি আপনি সেপারেট করতে চান, সেটাই লিকুইড করে, সেটাই হচ্ছে সিউডো ক্রিটিক্যাল। এটাই বলছে -6 ডিগ্রি। আপনি এটাকে একটু কারেকশন করে -5.5 ডিগ্রি সেলসিয়াস লিখে দিতে পারেন, অথবা আপনার ওই পার বুকে আপনি লিখে নিলেন যে 6 ডিগ্রি সেলসিয়াস। এয়ারের কম্পোজিশন গ্যাস, সিলিন্ডার প্রেশার 137 বার। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ভ্যাপার হিসেবে থাকে। দেখেন এখানে খুব একটা মজার বিষয়, এখানে ভ্যাপার ক্রিটিক্যাল টেম্পারেচার আছে ধরেন 31, কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্যাস হিসেবেও থাকে, কিন্তু তখন হচ্ছে যে আপনার ক্রিটিক্যাল টেম্পারেচার যখন -31 থাকে। আচ্ছা নাইট্রাসের একটা জিনিস আমি বলি নেই, নাইট্রাসের ক্রিটিক্যাল টেম্পারেচারটা হচ্ছে দেখেন 36.5। আপনি যখন মরুভূমিতে যাবেন তখন কিন্তু তার টেম্পারেচার ধরেন 40 হয়ে যাবে, ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে চলে যাবে, 36.5-এর উপরে চলে গেলে কিন্তু আমরা জানি সেটা গ্যাস হয়ে যায়। এখানে কিন্তু দেওয়া আছে ভ্যাপার, তাহলে আপনি বুঝেন যে নাইট্রাসের ডেজার্টে মানে ধরেন মরুভূমিতে নাইট্রাসের কম্পোজিশনটা কিন্তু গ্যাসিয়াস ফর্ম হিসেবে থাকবে। তো হিলিয়ামেও এরকম পড়ে নিয়েন। আচ্ছা পরের পেজে চলে যান, যে আপনি চিনবেন কিভাবে কালার কোডিং, সেটা গ্যাস মানে সরি অক্সিজেন নাকি নাইট্রাস। দেখেন অক্সিজেনের সিলিন্ডারের বডিটা হচ্ছে ব্ল্যাক, আর উপরে হচ্ছে যে সাদা, মানে পুরো শরীর থাকবে হচ্ছে যে কালো, আর হচ্ছে শোল্ডার যেটা এই উপরের অংশটা থাকবে সাদা। তারপরে হচ্ছে ব্লু, এটা হচ্ছে নাইট্রাসের পুরো হবে হচ্ছে যে নাইট্রাসের পুরোটাই হবে ব্লু। অ্যান্টোনক্স চিনবেন কেমনে? অ্যান্টোনক্সের নাইট্রাস এবং অক্সিজেন থাকে, তো তার বডি হচ্ছে ব্লু, আর হচ্ছে শোল্ডারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্পোজিশন। এয়ার হচ্ছে যে সাদা থাকে, মেনলি সাদা। বডি হচ্ছে এয়ারের হচ্ছে যে বডি হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে উপরে থাকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক শোল্ডার। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রে কালার, যেটা আপনি অপারেশন থিয়েটারে দেখতে পাবেন, যে আমরা যেই নর্মালি হচ্ছে যে ল্যাপারোস্কোপিক অপারেশনগুলোতে। হিলিয়াম হচ্ছে ব্রাউন কালার, এই জিনিসটা একটু জানতে হবে।
তারপর হচ্ছে আমরা পরের পেজে যদি চলে যাই, দেখেন এখানে এই যে পিন ইন্ডেক্স, এই জিনিসটা আমাদের লাগবে। দেখেন এখানে হচ্ছে এআরএ হচ্ছে 15, অক্সিজেনে হচ্ছে 25। এখন পিন ইন্ডেক্সটা আপনার জানতে হলে যারা অ্যানেস্থেসিওলজিস্ট আছেন তারা হয়তো বা জিনিসটা বুঝবেন, বাট অন্যরা কেউ বুঝবেন না। আপনি দেখেন উপরের এই ছবিটা যদি দেখেন, এখানে হচ্ছে সিলিন্ডার ভালভ আউটলেট, আর হচ্ছে নিচে দেখেন 1 2 3 4 5 6 এরকম একটা ফুটা থাকে। আপনি ধরেন অ্যানেস্থেসিয়া মেশিনে পিছনে দেখবেন যে সিলিন্ডার লাগানো যায়। তো এই পিন ইন্ডেক্স সিস্টেম হচ্ছে এটা একটা সেফটি সিস্টেম। ধরেন আপনি তাড়াহুড়া করে আপনার অক্সিজেন শেষ হয়ে গেল, সামনে আপনি নাইট্রাসের সিলিন্ডার পেলেন, এনেই কিন্তু আপনি নাইট্রাসের সিলিন্ডারটাও ওখানে সেট করতে পারবেন না, কারণ ওখানে এই পিন ইন্ডেক্স সিস্টেম একটা সেফটি সিস্টেম দেওয়া আছে। পৃথিবীর যেখানেই যান আপনি হচ্ছে যে এই সিস্টেম সব জায়গায় ফলো করা হয়। সো আপনার এখানে ভুল হবে না। ধরেন আপনি যদি জানেন যে অক্সিজেনের পিন ইন্ডেক্স সিস্টেম হচ্ছে 25, মানে 2 নাম্বার ফুটা এবং 5 নাম্বার ফুটাতেই হচ্ছে যে অক্সিজেনের সিলিন্ডারের পিন ইন্ডেক্স সিস্টেম সেট করা আছে, জাস্ট এই দুটো ফুটা দিয়ে ঢুকবে, অন্য কোথাও দিয়ে ঢুকবে না। এই জন্য হচ্ছে পিন ইন্ডেক্স সিস্টেমটা আমাদের জন্য জানা খুব জরুরি। আপনি এই জন্য একটু মুখস্থ করে ফেলবেন। এআরএ হচ্ছে 15, অক্সিজেনে 25, নাইট্রোজেনে হচ্ছে 35, আর কার্বন ডাই অক্সাইডের হচ্ছে যে 16, আর অ্যান্টোন অক্সাইড অনলি 7। এগুলো হচ্ছে ক্লক ওয়াইজ ঘুরে, ক্লক ওয়াইজ। আপনি এটা একটু দেখে নেবেন, এখানে বা এখানেও আছে তো পিন ইন্ডেক্স, এই জিনিসটা একটু পড়ে নেবেন আর কি, মোটামুটি এই। আর হচ্ছে এখানে এপিএস ভালভটা নিয়ে একটু পড়তে পারেন। তো আর আসলে আচ্ছা, এই ব্রিদিং ভ্যাপলসন ক্লাসিফিকেশন এটা তো আমি বলেছি। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে যে আজকের লেকচার। তো মোটামুটি আমাদের হচ্ছে ফিজিক্স শেষ হয়ে গেল, ফিজিক্স এবং ফার্মাকোলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি দুইটাই মোটামুটি শেষ হলো। তো জানি না আমি আপনাদের আসলে কতটুকু রিচ করতে পেরেছি, তারপরও আমি আমার আসলে যথাসাধ্য চেষ্টা করেছি। তো অনেক কিছু আছে যে ধরেন দেখা যায় যে আমার নিজেরও কিছু লিমিটেশন আছে, হয়তোবা ওইভাবে হয়তোবা বুঝতেছি, বাট আপনাদেরকে ওইভাবে ডেলিভার দিতে পারিনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের যে কোনো জায়গায় কোনো সমস্যা হলে আপনারা আমাকে নক দিবেন, আমি ইনশাল্লাহ আমার ম্যাক্সিমাম চেষ্টা করব। আর একটা জিনিস হলো যে এফসিপিএস অ্যানেস্থেসিওলজি আপনি কিন্তু ধরেন সিলেবাসটা হচ্ছে যে এত ভাস্ট, আপনি অন্য অন্য সাবজেক্টে দেখা গেল যে ধরেন আপনি এত লোক থাকে যারা হচ্ছে যে এফসিপিএস পার্ট 1 পাস করেছেন, তাহলে একটা ভালো গাইডলাইন পাওয়া যায়। তো আমাদের মধ্যে হচ্ছে যে এই জিনিসটা খুব কম, ধরেন এফসিপিএস পার্ট 1 দাঁড়িয়ে খুব কম আছে। তো দেখা গেল আপনাকে যে একটা ভালো গাইডলাইন দিবে বা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে খুব কম আছে। তো এরপরও হচ্ছে যে তো আমি হচ্ছে এই পড়াশোনার সাথে লেগে থাকতে থাকতে একটা জিনিস বুঝতে পারছি যে মোটামুটি বোঝা যায়। ধরেন আপনি বিগত কয়েক বছরের কয়েকজনের সাথে আলাপ করে আমি বুঝেছি যে এইসব জায়গা থেকে আসলে কোশ্চেন আসে। বা আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম, আমি একবারই দিয়েছিলাম। তো আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম ওইবার আমি কিন্তু ফার্স্ট টাইম দিতে গিয়ে আমার মনে হয়নি যে আমি ফার্স্ট টাইম, মানে কথাটা আসলে বলা এই জন্য যে আপনারা যেটাই পড়েন বারবার পড়বেন। আমি কিন্তু এই জন্য একটা কথা বলি যে আপনি 100% সিলেবাস কভার করতে গিয়ে আপনি যদি কমন জিনিস ভুল করে আসেন তাহলে কিন্তু হবে না। ধরেন আপনি এই ফিজিক্সের আজকের লেকচারে আপনি যদি চিন্তা করেন যে আপনি বেসিক ইউনিট আর ডেরিভেটিভ ইউনিট না পড়ে পরীক্ষায় যান, বাট আপনি যদি এখন ক্যাপনোগ্রাফ বা হচ্ছে যে ধরেন এই লেজার নিয়ে অনেক গবেষণা করতে যান বা অনেক সময় ব্যয় করেন, বাট আপনি বেসিক ইউনিট একটা ভুল করে আসলেন 2 নাম্বার, তাহলে কিন্তু আপনার জন্য সর্বনাশ হয়ে যাবে। সো আমি মনে করি যে আমি আপনাদেরকে যেগুলো বেশি গুরুত্ব সহকারে বলেছি যে এগুলো পড়তেই হবে, মাস্ট পড়বেন, এগুলো বারবার রিপিট করবেন। আপনাদের হাতে কিন্তু সময় খুব কম আছে। সো রিপিট করলে আমার মনে হচ্ছে যে ধরেন আশা করি ইনশাল্লাহ আপনারা পারবেন। আর ফিজিক্স ফার্মাকোলজি কিন্তু আপনার বই থেকে হুবহু স্টেম তুলে দেওয়া, খুব বেশি ঘুরে পেঁচানোর কোশ্চেন করার এখানে আসলে কিছু নাই। তো সবার জন্য শুভকামনা। তারপরেও যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় আমাকে ইনশাল্লাহ জানাবেন, আমি আপনাদের জানতে চান আমি ইনশাল্লাহ রেসপন্স করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।